ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। संवेद श्री रामकृष्ण भक्त मंडली मंचे उपस्थित आছেন स्वामी दुर्गानाथानंद जी महाराज। ये आश्रमे भी अनेक बार এসেছি, যখন এটা অধিগ্রহণ করা হয়নি তারপরে সুযোগ হয়নি। এবার আমাকে এখানকার অধ্যক্ষ মহারাজ আমাকে নিমন্ত্রণ করেছেন, সেজন্য আর কোনো উপায় ছিল না, সেজন্য এসেছি। আজকে বাংলা 1431 বর্ষের প্রথম দিবস। আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আমার শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা। যখনই প্রত্যেক বছর যখনই নববর্ষ আসে আমরা অনেক রকমের রেজলিউশন নিই, আমি এটা করো, তারপরে এটা করো, তারপরে এটা করো। এখন কেউ করতে পারে, কেউ করতে পারে না। একটা দল আছে, তারা ভাবে না আমি করবো 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 না, আজকে করবো না, কালকে করবো, কালকে করবো না, পরশু করবো। তাদের সে সেলফ কনফিডেন্স নেই, সে সেলফ কনভিকশন নেই যে আমরা করতে পারবো। তারা দীর্ঘসূত্রী বলছে করবো করবো, কিন্তু করতে পারছে না। এখন মানুষ আর মানুষের মধ্যে কোথায় তফাৎ? একটা ক্লাস ওরা বলছে হ্যাঁ করবো করবো করবো, কিন্তু করতে পারছে না। আরেকটা ক্লাস আমরা দেখছি, তাদের হচ্ছে থিঙ্কিং ইজ অ্যাকশন, থিঙ্কিং ইজ ডুইং। ওরা চিন্তা করে দেখো সঙ্গে সঙ্গে ওরা সেটা কাজে পরিণত করে। যেমন স্বামী বিবেকানন্দ যেটা যেটা বললেন আমি করবো, মানে সেটা ধরেনি, সেটা হয়ে গেছে। সেই জন্য এতটা ডিফারেন্স হয় মানুষ আর মানুষের মধ্যে। ওরা ওরা ঠিক করে। যাই হোক, আমাকে বলা হচ্ছে এখানে চিরন্তন শ্রী রামকৃষ্ণ অর্থাৎ শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের উপরে আপনাদের সামনে কিছু বলতে। যখনই প্রত্যেক বছর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি হয়, আমাদের প্রত্যেক আশ্রমে সকালে প্রভাত ফেরি হয়, মন্দিরের চারিদিকে পরিক্রমা করা হয়, ও এটা বাজিয়ে কর্তা বাজিয়ে তখন সে একটি গান আমরা করি, সেটা হচ্ছে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। এটা প্রত্যেক আশ্রমে কত বছর ধরে এটা আমরা গেয়ে যাচ্ছি, 100 বছর উপরে আমরা গেয়ে যাচ্ছি। আর তারা গাইছে, ছোট ছোট যুবক যুবতী, ওরা শুনছে, প্রত্যেক বছর গাইছে, তাদের বয়স হচ্ছে। তারপরে আরেকটা দল আসছে, তারা গাইছে, তারপরে আস্তে আস্তে তারা বয়স হচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরিবর্তন হচ্ছে। কিন্তু যার স্তুতি করা হচ্ছে, যার গান করা হচ্ছে, সে এসেছে নতুন মানুষ, তার কিন্তু পরিবর্তন নেই। তিনি চিরন্তন শ্রী রামকৃষ্ণ, সে একই মানুষ, বারবার তিনি আসছেন। স্বামী বিবেকানন্দ বলছেন আর শ্রী রামকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ব্রহ্ম সাগর,
একটা সাগর যেটা সত্যনারায়ণ ব্রহ্ম, একজন একটা জায়গায় ডুব দিচ্ছে, আরেকটা জায়গায় উঠছে, আমরা বলি শ্রী শ্রী রামচন্দ্র। আবার তিনি ডুব দিচ্ছেন, আরেকটা জায়গায় উঠছেন, আমরা বলছি ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ। সেরকম আরেকটা জায়গায় তিনি ডুব দিচ্ছেন আর উঠছেন, আমরা বলছি ভগবান বুদ্ধ, জিসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, আর এই যুগে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেব। পরিবর্তন নেই, একই মানুষ তিনি বারবার আসছেন। সেই জন্য এসেছে নতুন মানুষ, যারা নতুন পরিস্থিতির জন্য, সে নবযুগের জন্য যেরকম প্রয়োজন থাকে সেরকম সে শক্তি নিয়ে তিনি আসেন। সেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরকম তিনি আমাদের মধ্যে এসছেন। আর এই যে নতুন মানুষ, তিনি এখানে তার খেলা শেষ হচ্ছে না, তার যে ডিভাইন প্লে এটা কিন্তু কন্টিনিউ করবে। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় প্রশ্ন তুলছেন, will this divine play discontinue? বলছেন না, বলছেন there is no end to God's revelation. ভগবানের এই যে ডিভাইন রেভেলেশন ওটা শেষ নেই। যেমন যেমন দরকার তিনি আমাদের কাছে আবার তিনি আবির্ভূত হচ্ছেন। সেই জন্য তিনি চিরন্তন শ্রী রামকৃষ্ণ, সেই চিরন্তন সত্য, সে একটা শরীর ধারণ করছেন আমাদের মঙ্গলের জন্য, আর সে তিনি বারবার তিনি আসছেন। এখন সেই চিরন্তন সত্য, সেটা আমাদের যে বেদান্তে যেটা বলা হয় ব্রহ্ম, সেই সগুণ রূপে আসছেন, সেই নির্গুণ রূপে তিনি আমাদের কাছে বিরাজমান। এখন এই যে ভগবানে আমরা দেখছি দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে টেম্পোরাল, তার মানে সে আছে সময়গত, তার পার্থিব শরীর আছে, আর তার সম্বন্ধে অনেক বই থাকে, তার শিষ্যরা লিখে আমরা সেটা পড়ি, কবে তার জন্ম হয়েছিল, কোথায় হয়েছিল, কি কি তিনি লীলা করলেন, কে কে তার সংস্পর্শে এসে তার জীবন কিরকম ঘটেছিল ইত্যাদি। সেটা হচ্ছে টেম্পোরাল, তার পার্থিব শরীরটা। আরেকটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে অতীন্দ্রিয়, যাকে আমরা বুঝতে পারি, হি ইজ আননোন, তাকে বুঝবার আমাদের ক্ষমতা নেই। যতক্ষণ তিনি আমাদেরকে আশীর্বাদ করে ততক্ষণ আমরা তাকে বুঝতে পারি। সেরকম শ্রীরামকৃষ্ণকে এখন মানে কয়েক কোটি লোক এখন জানতে পেরেছে। বাড়িতে তার ছবি রেখেছে, অনেকে তার স্ট্যাচু রেখেছে, তাকে পুজো করে সকাল বিকালে তার বই পড়ে, তার কথা পড়ে, এখন অলমোস্ট প্রত্যেক ভাষায় এখন পাওয়া যাচ্ছে, তারা পড়ে। আর অন্যদের যারা তাদের পরিচিত লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও তারা বলছে তার সম্বন্ধে, যাতে তাদের অনুপ্রাণিত করে। স্বামী বিবেকানন্দ যখন তার বয়স মাত্র 18, তখন তিনি শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছিলেন গুরু রূপে, কিন্তু অবতার রূপে তিনি তাকে মানতে পারেন। অনেকে বলছে তুমি নরে, এবং শ্রীরামকৃষ্ণ তাকে নিজে বলেন, দেখো আমাকে অনেকেই এখন অবতার হিসাবে মানছে। স্বামী বলছেন না, আমি মানব না, যতক্ষণ আমি নিজে জীবনে আপনাকে দেখবো না আপনি সত্যি সত্যি অবতার, ততক্ষণ আমি আপনাকে মানব না। মানে কতটা তার নিজে সে কনভিকশন ছিল, তার মনের উপর সে জোর ছিল, সেই জন্য তিনি বলছেন আমি ততক্ষণ আপনাকে মানব না। তাকে মানবার জন্য, তাকে টেস্ট করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য 5 বছর 6 বছর তাকে যুদ্ধ করতে হয়েছে। কেন? যতক্ষণ তার নিজে উপলব্ধি হচ্ছে তিনি সেটা মানবেন না। আর
তার আগে অনেকেই ধরুন বৈষ্ণবচরণ, তখন স্বামীজি আসেনি, তখন নারায়ণ শাস্ত্রী সেরকম ছিল, গৌরী পণ্ডিত ছিল, ভৈরবী ব্রাহ্মণী ছিল, অনেকেই যারা শ্রীরামকৃষ্ণকে তারা অ্যাকসেপ্ট তাকে করলো অ্যাজ অবতার, তারা ঘোষণা করলো শ্রীরামকৃষ্ণের অবতার হিসাবে। তার নরেন সেটা শুনেছিলেন, তারা তাকে ঘোষণা করেছে তিনি অবতার, কিন্তু তারপরে তিনি তাকে স্বীকার করছেন। তার বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি ঢাকাতে গেছেন, তিনি তো সাধক পুরুষ ছিলেন, ঘরে বসে আছেন, দরজার জন্য বন্ধ, চোখ বন্ধ, হঠাৎ করে তিনি একটা তার ফিলিং হচ্ছে, না আমার ঘরে আমার সামনে কেউ বসে আছে। তিনি চোখ খুলে দেখছেন শ্রীরামকৃষ্ণ বসে আছে। বলছে শ্রীরামকৃষ্ণ এখানে কি করে, ঢাকা কিসের জন্য আসবেন? তিনি তো, আমি তো জানি তিনি কাশীপুরে আছেন। তিনি তাকে স্পর্শ করছেন, দেখছেন হ্যাঁ হাত আছে, মাথা আছে, চোখ আছে, সব তিনি দেখছেন। তার ওইরকম একটা যেটা ফিলিং হলো, তিনি একটা দেখছেন, ঠাকুরকে দেখছেন। আর তারপর যখন ঢাকা থেকে তিনি ফিরলেন, সোজা তিনি কাশীপুরে গেলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের তখন তিনি বলছেন, আর নরেন ওখানে পাশে বসেছিল, বলছেন আমি আমার এরকম একটা উপলব্ধি হলো, আমি ঢাকাতে আছি, দরজা জানলা সব বন্ধ, আমি ভোরবেলা ধ্যান করছিলাম, হঠাৎ করে দেখলাম আপনি আমার সামনে বসে আছেন। আমি নিজেকে বিশ্বাস করছি কি করে হতে পারে। তারপরে আপনার হাতে স্পর্শ করলাম, পায়ে স্পর্শ করলাম, দেখলাম না আপনি আছেন। তখন স্বামী বিবেকানন্দ বলছে আমাকেও অনেকবার এরকম দর্শন দিয়েছেন, কিন্তু তারপরে আমি তাকে মানছি না। কিন্তু পরে যখন তিনি মানলেন শেষের দিকে, তখন তিনি এই যে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে, সে আরতি গানে আমরা দেখছি ঠাকুর স্বামী বিবেকানন্দ নিজে বলছেন জুম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর, তিনি যুগের ঈশ্বর আর তিনি জগদীশ্বর, তিনি বলছেন। মানে কতটা সে নরেন্দ্রনাথের মধ্যে কতটা পরিবর্তন হলো স্বামী বিবেকানন্দ হতে। আর তারপরে তিনি বলছেন অবতার বরিষ্ঠ, তাকে বলছেন মানে কতটা তার ব্রডনেস হচ্ছে, তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে তিনি দেখছেন। তারপর সেই স্বামী বিবেকানন্দ যখন বিদেশে যান, আমেরিকা, তো 1895 তিনি একটা চিঠি লিখছেন তার গুরু ভাইদের উদ্দেশ্যে। ওখানে তিনি সংস্কৃতে একটা শ্লোক লিখছেন, তার যার মানে হচ্ছে, বলছে বেদ রূপী সমুদ্রকে মন্থন করে যে অমৃত লাভ করা হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মধ্যে তাদের শক্তি ঢেলে দিয়েছে। আর তারপরে যত সব অবতার পুরুষ এসেছে, তারা নিজের জীবনে তার মধ্যে আরো কিছু যেটা দিয়েছে, এসেন্স তার মধ্যে দিয়েছে। আর সেই অমৃত, সেটা এক ফোঁটা দু ফোঁটা না, ফোঁটা হোক অমৃত কলস, সেই শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তিনি তুলে ধরে রেখেছেন। আমাদের কোনো চেষ্টা করতে হয়নি, তিনি নিজে সে অমৃতের কলস আমাদের সামনে তুলে ধরেছেন। আর সে অমৃতের কলস আমাদের সব জায়গায় পৌঁছাতে হবে, সব জায়গায় অমৃতময় জীবন করতে হবে। আর we have to become a blessing to ourselves and to the whole world. যেখানে আমরা যাব ওখানে শান্তি থাকবে, আমাদের তৃপ্তি থাকবে। কেননা নতুন মানুষ, চিরন্তন সত্য, চিরন্তন শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তিনি এসেছেন। সেই জন্য আমাদের সবাই উপরে একটা রেসপন্সিবিলিটি, তার উপরে বিশ্বাস করা, তাকে আমাদের পুজো করা, আর আমাদের যতটা তার উপরে সেই কনফিডেন্স বাড়বে, কনভিকশন বাড়বে, ততই তার আমাদের জীবনে সেটা আমরা পরিণত করব। আর আমাদেরকে দিকে আরো হাজার হাজার লোক তারা অনুপ্রাণিত হবে। এখন যে শ্রীরামকৃষ্ণ তিনি নিজে সে দক্ষিণেশ্বরের কুচি বাড়িতে উঠে যে ডাক দিয়েছিলেন, তার সে ভাইব্রেশন এখনো চলছে। কি ডাক দিয়েছিলেন, কে কোথায় আছো তোমরা চলে এসো।
সে ডাক শুনে তারপরে শ্রীরাম সে গৃহভক্তরা আসতে লাগলো। ধরুন 1779 থেকে তারা আসতে 1879 থেকে তারা আসতে আরম্ভ করলো। তারপরে তার ভাবি সন্ন্যাসী তারা আসতে আরম্ভ করলো। কিন্তু তার আগে থেকে এই যে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন আমরা দেখছি, তার আগে থেকে ওটা আরম্ভ হয়েছিল। যে মা জগৎ জননী তিনি নিজে এটা আরম্ভ করেছিলেন। যখন আপনাদের মনে পড়বে রানী রাসমণি তিনি ঠিক করেছিলেন তিনি কাশী দর্শন করতে যাবেন। তিনি পুরী জগন্নাথে গিয়েছিলেন, কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন কোনোদিন হয়নি। এখন তিনি রানী, তিনি তো একা যাবেন না। আর তখনকার দিনে রেলওয়ে কানেকশন ছিল না, কলকাতা টু বারাণসী নৌকো করে যেতে হতো। সেই জন্য তিনি 25টা নৌকো, বড় বড় নৌকো তিনি ব্যবস্থা করলেন। তার মধ্যে চাল, ডাল, নুন, তেল, মশলা 6 মাসের জন্য। ট্রেনে উঠলাম বা প্লেনে উঠলাম, বাস 1 ঘন্টার মধ্যে আমরা কাশীতে পৌঁছে যাই। কিন্তু তখন 6 মাসের জন্য আয়োজন করতে হতো। কেন মাঝে মাঝে সে থামবে। তারপর তিনি রানী, তাকে তার আরো 3টা মেয়ে ছিল, তাদের পরিবার ছিল, সবার জন্য এক একটা নৌকো তিনি রেখেছিলেন। তারপর এত চাল, ডাল, নুন, তেল, সে 6 মাসের জন্য। এবং একটা গরু, সেটা তোলা হতো। গরু তো এমনি দুধ দেবে না, তাকে খেতে দিতে হবে। সে গ্রিন পাউডার সেটাও রাখা হয়েছিল সেই নৌকোতে। তারপরে তার সিকিউরিটি, তারপরে আরো তার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি সে স্টাফ, সেই জন্য 25টা নৌকো সব রেডি। পরের দিন তিনি প্রস্থান করবেন। কিন্তু সেই দিন রাতে তার মা কালীর দর্শন দিলে বলছিলেন, তোমাকে আজ যেতে হবে না, তুমি এখানে গঙ্গার ধারে কোথাও একটা তুমি এটা করো, মন্দির করো, আর আমার মূর্তি বসাও, সেটা তুমি পুজো করো, তাতে তোমার সব হবে। যে দেখুন দর্শন যেটা তার বলছিল, তার কতটা ইন্টেন্সিটি ছিল, আর তার রানী রাসমণি তার উপরে কতটা বিশ্বাস ছিল। তিনি পুরো সে ওখানে যাওয়া ক্যান্সেল করলেন। এত খরচা করেছিলেন, এত সব ব্যবস্থা করেছিলেন, সব তিনি ক্যান্সেল করলেন। আর একটা মন্দির ওখানে তৈরি করলেন। সেই জন্য যে যখন ঠাকুরের অবতার করে যখন আসে, তিনি কর্মী দলের মতো না, সবাইকে এক একজন করে টানে দিয়ে, এক একজন করে সবাই টানে দিয়ে। কেন তাকে সেই যে ডিভাইন মিশন, এটা শুধু একজন অবতার শুধু শুধু তার শিষ্যদের জন্য আসেন না, তিনি একটা স্টেটের জন্য আসেন না, তিনি একটা দেশের জন্য আসেন না, তিনি সমস্ত জগতের জন্য তিনি আসেন। কি করে তার ভাব চারিদিকে যাতে প্রসারিত করে। ये आश्रम কল্যাণী আশ্রম আপনারা বক্তারা অনেকদিন ধরে রেখেছিলেন। তারপরে রামকৃষ্ণ মিশনের হাতে আপনারা ধরে দিয়েছেন। তার মানে এটাই বাস আপনারা একটু শুয়ে পড়বেন, বাস আপনাদের কাজ শেষ। কিন্তু আপনাদের ঠাকুরের কাজ আপনাদের চালু রাখতে হবে। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাদেরকে ধরে এটা আরম্ভ করেছিলেন, সেই জন্য আপনারা এটাকে যতটা সাহায্য করবেন, তত এই আশ্রম আরো বেশি এটা প্রসার পাবে, আরো বেশি এটা গ্রোথ হবে, তত এটা সেই জন্য we have to become active participants in the divine play of Shri Ramakrishna. যেমন বলুন সে প্রথম থেকে ঠাকুরের আসার আগে থেকে আমরা দেখছি রানী রাসমণি সে কিভাবে সে মা জগন্মাতা তাকে সে দর্শন দিলেন, বলেন এখানে একটা মন্দির করো। সেই জন্য তিনি একটা মন্দির করলেন, যেখানে পরবর্তীকালে ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেন, তিনি সাধন ভজন করবেন, তার কোন রূপে যাতে বিঘ্ন না হয়। তারপরে আরেকটি কথা, যখন শ্রীরামকৃষ্ণ ওখানে এলেন, তখন 1 বছরের মধ্যে তার দাদা তিনি চলে গেলেন। তারপরে তার বাবা তখন ছিল না। তো সে রানী রাসমণি 6 বছর তাকে সেবা করলেন, তার খাওয়া সব ব্যবস্থা করলেন। আর তিনি সে সাধারণ মহিলা ছিলেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মায়ের অষ্টসতী ছিলেন, অষ্টনায়িকা ছিলেন। আর ঠাকুর তাকে তিনি দর্শনে পেয়েছিলেন, মা কালী তাকে দেখিয়েছিলেন যে রানী রাসমণি তোমাকে সেবা করবে।
সেরকম পরিস্থিতিতে সেরকম মানে কনজিনিয়াল এনভায়রনমেন্ট তিনি তৈরি করেছিলেন যেখানে শ্রীরামকৃষ্ণ সেটা সাধন ভজন করবে। তারপরে আরেক কারণে যখন তার শরীর গেল, তারপরে তার জামাই মথুরনাথ বিশ্বাস তিনি ঠাকুরকে 14 বছর তিনি সেবা করেন। মানে কিরকম তার সংস্কার ছিল, তিনি প্রভু সেবা করার সেই সুযোগ পেলেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন। একদিন মথুরনাথ বিশ্বাস তার কুচি বাড়িতে তিনি বসে আছেন জানলার ধারে, তিনি দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের সামনে বারান্দাতে যখন এদিকে যাচ্ছেন বেড়াচ্ছেন, দেখছেন মা কালী যাচ্ছেন, যখন উল্টো দিকে ফিরে আসছেন তখন দেখছেন ভগবান শিব আসছেন। একবার নেই, দুবার নেই, 3 বার 4 বার তিনি দেখছেন। তিনি নিজেকে বিশ্বাস করছেন, বলছে কি করে হচ্ছে, এটা ছোট ভট্টাচার্যকে দেখলাম, এখন দেখছি মা কালী যাচ্ছে আর ফিরবার সময় ভগবান শিব আসছেন। তিনি দৌড়তে দৌড়তে এলেন, ঠাকুরকে পায়ে পড়লেন। আর ঠাকুরের বয়স তখন কত হয়, 20-22 বড় জোর। আর তার পায়ে, আর তিনি বড় জমিদার, তিনি মালিক, কিন্তু তিনি ঠাকুরের পায়ে পড়ছেন। এটা কি দেখছি, এটা কি দেখছি, উঠো উঠো উঠো, লোক তোমাকে কি পাগল হয়ে গেছিল। সেরকম তার বিশ্বাস করছিল, সারা জীবন তিনি সেবা করেন। আপ টু 1875 পর্যন্ত তিনি তাকে সেবা করেন। 1871 পর্যন্ত, যার মাস শারদা দেবী যখন এলেন 1872-তে, তার আগে তিনি চলে গেছেন 14 বছর। আর ঠাকুরের হয়তো শরীর খারাপ হচ্ছে, তিনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন। হয়তো তিনি তীর্থযাত্রাতে যাবেন, কাশীতে গেলেন, বৃন্দাবন গেলেন, দেওঘর গেলেন। আর মথুরনাথ বিশ্বাস তাকে নিজে নিয়ে গেছেন, তার সেক্রেটারি নিয়ে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করলেন, যাতে ঠাকুরের কোনো যাতে অসুবিধা যাতে না হয়। তারপরে যখন বড় বড় লোকের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওদিকে দেখতে যাবেন, যখন দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন মথুরনাথ বিশ্বাস তিনি নিজে নিয়ে গেলেন তাকে করার জন্য, তিনি নিজে তাকে নিয়ে গেলেন। তারপরে ঠাকুরের যত সব তার কিছু ইচ্ছা হতো, হয়তো সাধু সেবা করবেন, হয়তো গরিবদের তিনি খাওয়াবেন, হয়তো আরো কিছু কাজ করতেন, সেটা সে মথুরনাথ বিশ্বাসকে দিয়ে তিনি সেটা করাতেন। 14 বছর সেবা কাটল। মানে একটা ভগবানকে, অবতার পুরুষকে সেবা করা, এটা সবাই সুযোগ পায় না। সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সে সুযোগ দিয়েছিলেন। তারপরে যখন তার শরীর গেল, তিনি মথুরাবত প্রথম রসদার ছিলেন। তারপরে আরেকটা রসদার তিনি ছিলেন শম্ভুচরণ মল্লিক। তার পাশে একটা বাড়ি ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে মাঝে মাঝে যেতেন। আর শম্ভুচরণ মল্লিক তাকে এটা বাইবেল শেখাতেন, তার সামনে বাইবেল পড়তে দিতেন। মানে অবতার পুরুষে ছোট ছোট ইনসিগনিফিকেন্ট ইভেন্টস, কিন্তু ওটা আপনি ইগনোর করতে পারেন। এটা অনেক র্যামিফিকেশন আমরা দেখছি। সে বাইবেল তিনি পড়লেন, পরে তাকে কি করে ভগবান ক্রাইস্টের দর্শন হলো, তার মধ্যে প্রবেশ করলেন, সেরকম দেখা যাচ্ছে তিনিও অনেক কিছু করলেন। আর তিনি শ্রী শ্রী মা শারদা দেবী তাকে সেবা করেছিলেন। মা তো নাহাবতে থাকতেন। একবার তার খুব ডিসেন্ট্রি হয়েছিল, পাশে কোথাও বাথরুম নেই, তিনি তার জন্য একটা কাঠের একটা বাড়ি করেছিলেন, যাতে মায়ের যাতে কোনো অসুবিধা যাতে না। তারপরে আরেকটি কথা মনে পড়ে, সেটা হচ্ছে মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত। মনমোহন মিত্র থাকতেন কোন্নগরে, রামচন্দ্র দত্ত থাকতেন কাঁকরগাছিতে। এরা প্রথম যারা ঠাকুরকে অবতার পুরুষ হিসাবে তারা ঘোষণা করলো, সব দিকে তারা লেকচার দিত। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব বিরক্ত তাদের উপরে, বলছে তোমরা কি অবতারকে তোমরা কি বুঝবে। কিন্তু তারা সমানভাবে তারা প্রচার করতে লাগলো। কিন্তু ঠাকুর তাদেরকে বলে তোমরা ঠিক আছে করো, কিন্তু দেখো আমার যে বাণী সেটা তোমরা ডিস্টর্ব করবে না।
তাহলে ঠিক আছে, বলেছে ঠিক আছে। সেরকম ঠাকুর থাকতে থাকতে তারা তাকে প্রচার করলো সব। আর রামচন্দ্র দত্ত ঠাকুরের সম্বন্ধে তিনি দুটো বই লিখলেন, সেটা ছিল তত্ত্বসার আর তত্ত্ব প্রকাশিকা। আর আরেকটা পত্রিকা বার করেছিলেন, সেটা তত্ত্ব মঞ্জুরি। আর এটার জন্য টাকা দিয়েছিলেন মনমোহন মিত্র, যাতে এটা মানুষের কাছে বই যায়, সেই জন্য এটা। আর ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন তার সন্ন্যাসী ভক্তরা ছিল, তারা তখন দক্ষিণেশ্বরী ওখানে পাশে বারানগর মঠে গেল। আর যখন একদিন যখন রামচন্দ্র দত্ত ওখানে গেল, তিনি অবাক, বুঝে তাদের খাওয়া জুটছে না, তাদের মাথার উপরে কোনো ছাদ নেই। তিনি খুব তার মন খারাপ হল। তিনি গিরিশ ঘোষ, বলরাম ঘোষ অন্যদেরকে বললেন, না এদের জন্য কিছু খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করতে হবে। তারপর তিনি মাসে মাসে যারা তারা ঠাকুরকে তারা কিছু পয়সা দিত, এখানে সেরকম তারা এদিকে সাধুদের জন্য তারা খরচা করত। সেরকম রামচন্দ্র দত্ত তখনকার দিনে 18টা লেকচার দিয়েছেন। যখন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে ছিলেন 1993 থেকে 95-7 পর্যন্ত, তখন প্রায় 18টা লেকচার তিনি দিয়েছিলেন। স্টার থিয়েটারে, মিনার্ভা থিয়েটারে তিনি লেকচার দিয়েছিলেন ঠাকুরের উপরে, যেটা তিনি প্রথম তিনি ঠাকুরের সম্বন্ধে কলকাতায় এত প্রচার করেছেন। তারপরে মনে পড়ছে সুরেন্দ্রনাথ মিত্র, তিনি একটা ব্রিটিশ ফার্মে কাজ করতেন, তার একটু পয়সা ছিল। আর স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তিনি বলছেন যখন আমাদের সবাই তুচ্ছ জ্ঞান করত, কেউ আমাদেরকে তাকাতো না, আমাদেরকে মজা করত, আর আমাদের খাওয়া দাওয়া কিছু ছিল, কোনো কিছু জুটতো না, তখন এই সুরেন্দ্র মিত্র, তারপরে বলরাম ঘোষ, গিরিশ ঘোষ, মাস্টার মহাশয়, তারা আমাদেরকে ভালোবাসা দিয়েছে, তারা আমাদেরকে খেতে দিয়েছে। আজকে যা কিছু আছে এটা সব ওদের জন্য, মানে ওদের ঋণ আমরা শোধ করতে পারবো। এটা স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে তিনি লিখছেন, এদের সম্বন্ধে তিনি বলছেন। আর যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন সব ঠাকুরের শিষ্যরা তখন বাড়ি চলে গেল, তখন একদিন সুরেন্দ্র মিত্র তিনি বাড়িতে ধ্যান করছেন সন্ধ্যের দিকে, যখন আসনের উপরে বসছেন, চোখ বন্ধ করেছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিলেন। বলছে, আমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, ওদের কোথাও থাকার জায়গা নেই, আর তুমি আমার জন্য এখানে ধ্যান করছো। তিনি উঠে নারায়ণের কাছে গেলেন ছুটতে ছুটে, বলছে এরকম আমাকে প্রভু দর্শন দিয়েছেন। তখন তারা একটা বাড়ি বুঝলো, ভূতের বাড়ি, যেখানে কেউ থাকতে পারতো না, সে বারানগর মঠে 10 টাকা ভাড়া দিয়ে তখন ওখানে তারা থাকতে লাগলো। আর তিনি খাওয়া ব্যবস্থা করতেন। ঠাকুর থাকাকালীন প্রায় 80 টাকা তিনি ওখানে কাশীপুর মঠে সে ভাড়াটা দিতে, আর অন্য খরচা দিতেন, ঠাকুরের জন্য সে চিকিৎসার জন্য খরচা দিতে। আর বলে যে ঠাকুরের জন্য যে খরচা করতে, সেটা আপনাদের জন্য, সেটা প্রত্যেক বছর এটা আপনাদেরকে দিয়ে দেব। এরকম এরা ঠাকুরের অবতার দৃষ্টি তারা সেবা করেছে, সেই জন্য আমরা চিরকালের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেরকম বলরাম বোস লাঠুমান বলছেন, ঠাকুর বলরামের বাড়িতে প্রায় 100 বার ওখানে গেছে। আর যখনই কারো শরীর খারাপ হতো, তখন ওখানে বলরামের কাছে আসতো। যদি ওখানে কিছু থাকতো, নারায়ণ থেকেছে, লাঠুমান থেকেছে, দুরিয়ানন্দ থেকেছে, স্বামীজি থেকেছে, মা ঠাকুরানী ওখানে থেকেছে। সে বলরামে মানে কিরকম ছিল, সে আগে জন্য সে তার পুণ্য লাভ করেছিলেন, তিনি এটা সুযোগ পেয়েছেন, এত লোকে তিনি সেবা করেছিলেন। এছাড়া তার কোঠারে ওখানে প্রপার্টি ছিল, ওখানে মা বেশ কয়েকদিন থেকেছিলেন। তারপরে বৃন্দাবন ছিল কালাবাবু কুঞ্জ, ওখানে তিনি মা থেকেছিলেন, ওখানে আমাদের আসনটা স্টার্ট হয়েছিল। সেরকম প্রত্যেকেই যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসে তারা ঠাকুরকে সেবা করেছে, সেই সেবাটা আমাদের এখনো সেটা কন্টিনিউ করতে হবে। ঠাকুর তিনি চলে যাননি, তিনি আমাদের সঙ্গে আছেন, সেই জন্য তাকে আমার পরিবারের একটা মেম্বার ভেবে সেবায় আমাদের সেই সেবাটা এখন চালিয়ে যেতে হবে।
যেরকম মাস্টার মহাশয়, তারও অদ্ভুত জীবন ছিল। কোথায় সুসাইড করতে যাচ্ছিলেন, আর ঠাকুরের সংস্পর্শে এসে তার জীবনটা সব পাল্টে গেল। আর ঠাকুরের মুখ থেকে যা কিছু বেরিয়েছে তিনি বাড়িতে গিয়ে ডায়েরিতে নোট করে, সে নোট করে 1901 থেকে 1932 সাল পর্যন্ত তিনি সে কথা মতো সেটা লিখলেন। এখন দেশে বিদেশে প্রত্যেক ভাষায় এখন আমরা সেটা কথা মতো এখন পাচ্ছি। আর তার নাম পড়েছিল ছেলে ধরা মাস্টার। কেন? তার এত ইন্সপায়ারিং জীবন ছিল। তিনি সবাইকে ঠাকুরের সম্বন্ধে বলতেন। অনেকেই বীরজানন্দজি, সুধানন্দজি, তারপর অনেকেই তার সংস্পর্শে এসে তারা ঠাকুরের কাছে তারা এসে। সেরকম ছিল গিরিশচন্দ্র ঘোষ, একজন মাতা, কিন্তু ঠাকুরের উপরে তার 125% তার বিশ্বাস ছিল। বলছেন জীবনে এত পাপ করেছি, যদি জানতাম ঠাকুরের সংস্পর্শে আসবো তাহলে আমি আরো বেশি পাপ করতাম, তাহলে তিনি আমাকে মুক্ত করতে দিতেন। এতটা ছিল। বলছে এত মদ খেয়েছি, যদি সেই মদের শিশি যদি একটা উপরে এক রাখা যায় না, মাউন্ট এভারেস্ট সেটা পর্যন্ত ক্রস করতো। মানে এত মদ খেয়েছি, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে দেখুন কিভাবে তার জীবনটা চেঞ্জ হলো। সেরকম ছিল দেবেন্দ্রনাথ মজুমদার, কলকাতা অদ্বৈত আশ্রমের পাশে উনি একটা আশ্রম করেছিলেন, রামকৃষ্ণ অর্চনালয়। তারপরে ঠাকুরের উপরে অনেক ভজন লিখেছেন, যেমন সে ভবসাগর তারণ কারণে, এরকম অনেক গান করেছেন। সেটা এখন পর্যন্ত সেটা আমরা বাড়িতে গান করি, আশ্রমে গান করি। সেরকম অক্ষয় কুমার সেন, তিনিও ঠাকুরের উপরে সে পুঁথি লিখেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি, যেটা এখন আমরা ঘরে ঘরে সে গান করি। তারপরে আরেকটা বই লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ মহিমা। সেই জন্য দেখা যাচ্ছে প্রত্যেকেই কিছু না কিছু একটা কিছু অবদান আছে, যারা আমাদের সামনে তারা তুলে ধরেছে, ওটা আমাদের লিখেছে। সেরকম সুরেশ চন্দ্র দত্ত, তিনি প্রথম যিনি ঠাকুরের থাকতে থাকতে তিনি ঠাকুরের উপদেশ সেটা সব কম্পাইল করে বই আকারে বার করেছিলেন। সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস উক্তি, রামকৃষ্ণ পরমহংসের উক্তি। প্রায় 1000 প্রায় ঠাকুরের ওখানে বাণী আমরা দেখতে পাই। ওটা হয়েছিল 1884 তিনি ওটা বার করেছিলেন, এখনো বাজারে ওটা পাওয়া যায়। আর যখন স্বামী বিবেকানন্দ বিদেশে লেকচার দিয়েছিলেন শিকাগো অ্যাড্রেসেস, তিনি সেটা খবর কাগজ থেকে নিয়ে তিনি এখানে ছাপলেন শিকাগো অ্যাড্রেসেস, আর এখানে তিনি বিতরণ করছিলেন। আর স্বামীজির ছবি যত সব পাওয়া যাচ্ছিল বিদেশে, সেটা তিনি এখানে ফটোকপি করে তিনি সেটা ওটা করছিলেন এখানে। সেরকম উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি বসুমতী মালিক ছিলেন। আর যখন স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে আসবেন, এখান থেকে ভাজভজ থেকে তিনি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে আসবেন, তখন তার গুরু ভাইরা তারা চেষ্টা করছে কি করে তারা মানুষের কাছে সে সংবাদ পৌঁছাতে পারে, কিন্তু করতে পারছেন। তাদের খুব চিন্তা, এখন স্বামীজি ট্রেনে করে আসছেন, করে তো সকালে 9টার সময় পৌঁছবেন, যদি রেলওয়ে স্টেশন যদি লোক যদি না থাকে আমরা কি করে থাকি। তখন এই উপেন্দ্রনাথ নারায়ণ মুখোপাধ্যায় বলছেন আমি কয়েক হাজার প্যাম্পলেট ছেপেছি আর আমি সব বিতরণ করেছি, আপনার চিন্তা করবেন না, লোক ঠিক আসবে। সেরকম প্রত্যেকই আমরা দেখছি কিভাবে ঠাকুরের আমরা সেই জীবনে তারা এসে। সেরকম কালীপদ ঘোষ, তিনি আরেকজন মাতা ছিলেন, তিনিও ঠাকুরকে কিভাবে সেবা করেছেন। আর পরবর্তীকালে যখন আমাদের ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস তারা যখন ঘুরছিল, তখন তারা বম্বেতে ওর বাড়িতে তারা যেত। এছাড়া আমরা দেখছি মহিলাদের মধ্যে যোগী মা আর গোলাপ মা, তারা ঠাকুরকে খুব সেবা করছে। তারপরে শ্রী শ্রী মা শারদা দেবীকে খুব সেবা করছে। যখন মা বৃন্দাবনে গেছেন, কোঠারে গেছেন, অন্য জায়গায় কোথাও যেতে, ওরা সবসময় তার সঙ্গে থাকবে। আর যখন সময় পেত তারা সে জপ ধ্যান করত। এইভাবে আমরা দেখছি প্রত্যেকই যারা ঠাকুরের সংস্পর্শে এসছে তাদের জীবনে কিভাবে ওটা দেখা যাচ্ছে, কিরকম তাদের পরিবর্তন হয়েছে। তারা ঠাকুরকে দেখেছিল, কিন্তু যারা ঠাকুরকে দেখেনি তারাও কিভাবে তার সংস্পর্শে এসছে। যেমন ঠাকুরের যখন এটা স্বামীজি যখন বিদেশ থেকে যখন তিনি ফিরলেন,
তখন তার খুব ইচ্ছা হলো ঠাকুরের থাকার জন্য আমি একটা মন্দির করতে চাই, কিন্তু তার জন্য জমি লাগবে। তখন বেলুর মঠে তিনি 7 একর জমি কিনলেন, কিন্তু তার কাছে পয়সা নেই। কোথায় থাকে? একজন লন্ডন থেকে একজন ভদ্র মহিলা হেনরিটা মিউলার, তিনি বলছে, স্বামীজি আপনি চিন্তা করবেন না, আমি পুরো টাকাটা দিচ্ছি। তখনকার দিনে 39,000 রুপিস সে ভদ্র মহিলা তিনি দিলেন স্বামীজিকে, আপনি এটা জমি কিনুন। আর স্বামীজি ওটা করলেন হেডকোয়ার্টার্স আপনি রামকৃষ্ণ মঠের মিশন। তারপরে ওই এলো, এখন শুধু জমি তো থাকলে তো হবে না, তার উপরে একটা মন্দির করতে হবে, একটা সাধু নিবাস করতে হবে, ভক্তরা আসবে তাদের খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করতে হবে। তখন সে স্বামীজি একটা পুরনো মন্দির করলেন, তারপরে একটা সাধু নিবাস করলেন। আর কোথায় সারা আমেরিকা থেকে তিনি স্বামীজিকে ওকে পয়সা দিলেন। আর জমিটা সে এলোমেলো ছিল, ওখানে নৌকোগুলি ওখানে রিপেয়ার হতো, সেটা গঙ্গা জল অনেক ভেতর পর্যন্ত আসতো। তারপরে সে এম্ব্যাঙ্কমেন্ট করা হলো, লেভেলিং করা হলো, যে পুরো টাকাটা সে সারা ওটা দিয়েছিল। যেটা এখন দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে ওখানে শান্তি পাওয়ার জন্য, কিন্তু তার জন্য কতটা বিদেশিরা কিভাবে এসে না নিজে থেকে এসে তারা ওটা তার জন্য কন্ট্রিবিউট করেছে। স্বামীজি ইচ্ছা ছিল একটা খুব বড় মন্দির করবে, কিন্তু তখন পয়সা ছিল না। তখন স্বামী বিজ্ঞানানন্দজি, তিনি খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তাকে বলে তুমি একটা ডিজাইন করো। তিনি 1, 2, 3টা ডিজাইন করলেন, ড্রয়িং করলেন, কিন্তু স্বামীজি পছন্দ নেই। তিনি ভারতবর্ষ পুরোটা ঘুরেছিলেন। তিনি বুদ্ধিস্ট যেটা এটাকে বিহার থাকে, ওদের মন্দির থাকে, খ্রিস্টান চার্চ দেখেছেন, মস দেখেছেন, প্রত্যেক জায়গা থেকে কিছু কিছু এলিমেন্টস এর মধ্যে কি করে ইনকর্পোরেট করা যায় সেটা বিজ্ঞানানন্দজিকে তিনি বলেন। আর তারপরে যখন 7th যখন ড্রয়িং হলো, স্বামীজি ওটা অ্যাপ্রুভ করলেন, কিন্তু পয়সা নেই, সেটা করা গেল না। পরে যখন ঠাকুরের যখন সেন্টারি হবে 1936-এ, তখন 1929-এ মহাপুরুষ মহারাজ ওখানে ফাউন্ডেশন স্টোন বসালেন, যেখানে স্বামীজি ঘর আছে তার সামনে ফাউন্ডেশন স্টোন বসালেন, না এখানে ঠাকুরের সে মন্দিরটা করা হবে। কিন্তু পয়সার অভাবে 5 বছর কোনো কিছু উন্নতি হয়নি, কোনো কিছু হাত দেওয়া গেল। তখন বিদেশ থেকে 2জন ইয়াং মহিলা, একটা ছিল আন্না বুস্টার, তারপরে নাম পড়লো अन्नपूर्णा, सिस्टर अन्नपूर्णा, আরেকটা ছিল মহিলা হেলেন রুবেল, সিস্টার ভক্তি। তারা 7 লক্ষ টাকা তখন তার দিনে দিল যাতে ঠাকুরের মন্দির করা যায়। প্রভিডেন্স, আমাদের আমেরিকাতে একটা জায়গা আছে প্রভিডেন্স, ওখানে আমাদের একটা আশ্রম আছে, ওখানকার অধ্যক্ষ ছিলেন স্বামী অখিলানন্দজি, রাজামাঝের শিষ্য। তারই এই 2জন শিষ্য, সে কোথায় থেকে খবর পেল না একটা ঠাকুরের মন্দির হবে। মার্টিন বার্ন তারা পুরো ডিজাইনটা স্টাডি করে সব কিছু করে তখন করে আবার নতুন করে ফাউন্ডেশন স্টোন বসালেন স্বামী বিজ্ঞানানন্দজি। তারপরে মন্দিরের কাজ আরম্ভ হলো। আর এরা 2জন মহিলা কোথায় থেকে এসে সে 7 লক্ষ টাকা তারা দিল। যে দেখুন ভগবানের যে ডিভাইন কাজটা, ডিভাইন লীলা কিভাবে এটা হচ্ছে। তবে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন, কেউ চিন্তা করেনি, মাদ্রাজের ছেলেরা তারা তাকে আবিষ্কার করলো, তাকে বিদেশে পাঠালো, কিন্তু তাদের মাথায় কোনোদিন আসেনি যে স্বামীজিকে তো আমরা বিদেশে পাঠাচ্ছি, কিন্তু কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে যাবে, তাদের মাথায় ওটা আসেনি। আর অদ্ভুত ভাবে যখন স্বামীজি যখন এটা বস্টন থেকে ফিরে শিকাগোতে আসবেন, ওখানে বক্তৃতা দেবেন, অ্যাড্রেসটা কেউ লিখে দিয়েছিল কোথায় আপনাকে যেতে হবে, কোথায় তার তিনি হারিয়ে ফেললেন ওটা। তখন তিনি ওটা খুঁজছেন, তখন শিকাগোতে তিনি টায়ার্ড হয়ে গেলেন, তখন একটা ফুটপাতে বসলেন টায়ার্ড হয়ে। উল্টো দিকে যে বাড়ি ছিল ওখানে মিসেস হেল থাকতেন, সে ওপর থেকে এসে দৌড়তে নিচে এসে রাস্তা ক্রস করে স্বামীজির কাছে এলেন। বলছে, আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? বলছে, হ্যাঁ আমি এসেছি। বলছে, হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টায়ার্ড, জামা কাপড় একটু নোংরা হচ্ছে, মনে হচ্ছে আপনি কিছু খাননি। এই উল্টো দিকে আমার বাড়ি, আপনি আমার বাড়িতে আসুন।
আননোন পার্সনকে, যাকে কোনোদিন চিনিনি দেখেনি, তাকে তিনি নিজে বাড়িতে নিয়ে আসেন, বলছে আপনি স্নান করুন, একটু ব্রেকফাস্ট করুন, আর যেখানে আমি নিয়ে যাচ্ছি ওই আমাদের পাড়ার লোক, আমি নিজে আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করুন। আর সে বাড়িতে তিনি দীর্ঘকাল থাকলেন। দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিভাবে মানে নিজে সব ব্যবস্থা করেন, স্বামীজি কোথায় থাকবে, কোথায় খাবে, কিছু সবকিছু। অথচ আমরা বলি তাকে অশিক্ষিত শ্রীরামকৃষ্ণ, তিনি সব ব্যবস্থা করেন। তারপরে স্বামীজি ওখানে বক্তৃতা অনেক দিলেন, যাতে সে বক্তৃতা যাতে না হারিয়ে যায়। তখন খবর কাগজে একটা এডিটোরিয়াল দেওয়া হচ্ছিল, একটা ভালো একটা স্টেনোগ্রাফার দরকার। তখন একজন জে গুডউইন সে এলো, তিনি রাজি হলেন, হ্যাঁ স্বামীজি যখন বক্তৃতা দেবেন আমি সব ওটা এটা ট্রান্সলেট করবো, আমি এটা ইয়ে করবো। তো তারপরে যখন তিনি দেখলেন সব স্বামীজি যত সব ওখানে লোক আছে তারা সব ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, বলছে আমি কি করে পয়সা দেবো। বলছে স্বামীজি আপনি আমাকে দুবেলা শুধু খেতে দিন, আমি আপনার সেবা করবো, সব জায়গায় আপনার সঙ্গে যাবো, আপনি যা কিছু বলবেন আমি সব নোট করবো। আজকে যে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ বাংলাতে আছে, সে স্বামী বিবেকানন্দের যেটা গ্রন্থাবলী সব আজকে যদি সে যে গুডউইন যদি না থাকতো, আজকে এটা স্বামী বিবেকানন্দের এটা যে বইটা আজকে আমরা পেতাম। সেরকম আমেরিকাতে যখন তিনি পরে আরেকটা বাড়িতে গেলেন, 1000 আইল্যান্ড পার্ক, মিসেস ডাচারের বাড়িতে গেলেন, তখন 7 উইকস তিনি ইন্টেন্সিভ ক্লাস নিলেন 12 জনের জন্য। মানে তিনি চোখ বন্ধ করে তিনি নিজের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তাকে ক্লাস নিচ্ছেন, মানে তিনি অন্যদের ক্লাস নিচ্ছেন সেটা তার বৌদ্ধি, কিন্তু তিনি বলে যাচ্ছেন, তিনি ঠাকুরের সম্বন্ধে বলছেন, বেদান্তের কথা বলছেন ইত্যাদি। আর তিনি হাঁটতেন, এরকম প্ল্যাটফর্মে হাঁটছেন আর তাদেরকে ক্লাস নিচ্ছেন ইত্যাদি। ওখানে একজন মিস ওয়ার্ডও ছিল, তিনি এত ইন্সপায়ার্ড হয়ে না, তিনি সব ওটা লিখলেন, ওটা লং হ্যান্ডে লিখলেন। তারপরে যেটা পরে টাইপ করে স্বামীজিকে দেখালেন, বলছেন আই ফিল অ্যাজ ইফ আই এম রিডিং মাই ওন ওয়ার্ডস। এটা তুমি এটা কি করে পারলে, এটা আমি কি বললাম তুমি সব এটা নোট করলে। বাংলা ওটা বলা দেববাণী, আর ইংরেজিতে বলা ইন্সপায়ার্ড টক্স। সত্যি সত্যি ওটা পড়লে না মানুষ সত্যি সত্যি একটা ইন্সপায়ার্ড হয়ে যাবে, বেদান্তের চরম তত্ত্ব আপনার সেই বইতে পেয়ে যাবে। এটাই বলতে যাচ্ছি, ঠাকুর মা স্বামীজি তাদের কাজের জন্য কি করে তারা নিজের লোক নিল আর তারা কাজ করে গেল। সেরকম আমাদের ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ার, স্বামীজি যখন লন্ডনে লেকচার দিচ্ছিলেন তখন ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ারের বাড়িতে ছিলেন। তারা ইউরোপে যাবে বেড়াতে, স্বামীজির সঙ্গে তাদের জাস্ট 2-3 মাসের পরিচয়। তখন স্বামীজিকে বলছিল, স্বামীজি আমরা বেড়াতে যাচ্ছি ইউরোপে, আপনি চলুন আমাদের সঙ্গে, আপনি এত বক্তৃতা করছেন, আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন, আপনি আমাদের সঙ্গে চলুন বেড়াতে। স্বামীজি গেলেন। তারপরে যখন সুইজারল্যান্ডে গেলেন, ওখানে অ্যালপস পাহাড় দেখে তার হিমালয়ের কথা মনে পড়ল। বলছে বাহ, আমাদের হিমালয় এত বড়, যদি আমাদের ওখানে একটা আশ্রম হতো, মঠ হতো, কত ভালো হতো। গুরুদেবের সেই স্বপ্নকে সে রূপ দেওয়ার জন্য যে ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ার লন্ডনে নিজের বাড়ি সব সম্পত্তি বিক্রি করে স্বামীজিকে সে পয়সা দিয়েছে, স্বামীজি এটা নিন, আপনি তো একটা মঠ করবেন ইন্ডিয়াতে, হিমালয়তে, আপনি নিন এটা। বলছে নো নো, ইউ কিপ ইট উইথ আস, উইথ ইউ। আর স্বামীজি যখন বিদেশ থেকে এলেন, তারপর ওরা বললো না আমরা আসছি আপনার সঙ্গে, আর আমরা ভারতবর্ষের সেবা করব। আর যখন তারা আলমোড়াতে ছিল, তখন স্বামী বিবেকানন্দ একটা পত্রিকা বার করেছিলেন প্রবুদ্ধ ভারত নামে। সেটা হঠাৎ করে তার এডিটর মারা যায়। তখন স্বামীজি বলতে, দেখো তোমরা তো বলছো তোমরা ভারতবর্ষের জন্য কাজ করো, এই পত্রিকা আমি স্টার্ট করেছিলাম, তো এটা এখন বন্ধ হয়ে গেছে, তোমরা এটা চেন্নাই থেকে তোমরা একটা আলমোড়াতে নিয়ে এসো। তারা ওটা প্রেস একটা কিনলো কলকাতা থেকে, আর সেটা সে পত্রিকাটা তারা চালু করলো। তারপরে ওটা 1 বছরের মধ্যে ওটা অদ্বৈত আশ্রম মায়াবতীতে তারা শিফট করলো। আর স্বামীজি বললেন না, আই নিড দ্য হোল হিল, ইউ হ্যাভ টু পারচেজ দ্য হোল হিল, পুরো পাহাড় আমার দরকার। তারা গুরুদেবের জন্য পুরো পাহাড়টা তারা কিনল। এখন 127 বছর ধরে সে অদ্বৈত আশ্রম মায়াবতী
আমরা সেটা ধরে রেখেছি। আর এই ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার সেটা ওখানে সাধুদের ওখানে তারা সেবা করলো। তারপর স্বামী বিবেকানন্দের তারা জীবনী ওটা লেখা ব্যবস্থা করলো, আর স্বামী বিরজানন্দজি তিনি এডিট করলেন। তবে স্বামীজি মুখ থেকে যা কিছু পড়েছিল, যা কিছু তিনি লিখেছিলেন, যত সব কথোপকথন তিনি করেছিলেন অন্যদের সঙ্গে, সব কিছু কমপ্লিট করে, সব কিছু তারা কম্পাইল করে তারা এক একটা ভলিউম বার করলো, আর তার নাম পড়লো কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ। তার ছাপার জন্য ওটার জন্য তারা পয়সা দিল। তারপরে ওখানে হিমালয়তে গরিব মানুষের কি করে সেবা করবো তার জন্য তারা হাসপাতাল সেটাও চালু করলো। এখন পর্যন্ত সে হাসপাতাল এখনো আমরা চালাচ্ছি। একমাত্র হাসপাতাল যেখানে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নেই আর কোনো ক্যাশ ডিপার্টমেন্ট নেই, সবটা ফ্রি ওখানে। এটা গুরুর জন্য, গুরুকে সেবা করার জন্য তারা সবকিছু দান করছে। সেরকম স্বামী গম্ভীরানন্দজি বলছেন, আমেরিকাতে স্বামী বিবেকানন্দের কাছে যারা এসে অ্যাডমায়ারার্স বলুন, ডিসাইপলস বলুন, ইয়া তার কিছু বন্ধু এলো, কিন্তু তার মধ্যে আমরা দেখছি এত লোক ছিল, তারা সবাইকে অনেকে বাবা করে ডাকতেন, কাউকে মা করে ডাকতেন, কাউকে বোন করে ডাকতেন। যেমন হে সিস্টার, তাদেরকে উনি সিস্টার করে ডাকতেন। মেরি হে, এটা তাদের মা। মিসেস হে, তাকে বলতেন মাদার চার্চ। তবে তার বাবাকে বলতেন ফাদার চার্চ। মিসেস সেভিয়ার যিনি লন্ডন ছিলেন তাকে বলতেন মাদার করে তিনি ডাকতেন। এইভাবে তাকে তার সম্পর্ক ছিল। আর সেরকম ফ্রান্সিস লেগেট, তিনিও স্বামী বিবেকানন্দের জন্য অনেক কিছু করলেন। দেখুন, স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বিদেশে প্রথম একটা মঠ স্থাপিত করলেন, সেটা হচ্ছে নিউ ইয়র্কে 1895। আর লেগেটকে তিনি সেক্রেটারি করলেন, মিস্টার লেগেটকে তিনি সেটা ধরে রাখলেন। আর মিস ওয়াল্ডো তাকে ওখানে তিনি পুরো পাবলিকেশন স্বামী বিবেকানন্দের যত সব বক্তৃতা দিয়েছেন তিনি সেটা বই আকারে, ভক্তি হোক, কর্মযোগ, জ্ঞান রাজযোগ সব তিনি এক একটা করে বার করেন, সেটা এডিট করে আজকে আমাদের সামনে সেটা আমরা সেটা পাচ্ছি। এভাবে কত মানুষ কত ভাবে স্বামীজি সেটা সেবায় এসে। যখন স্বামী বিবেকানন্দ যখন ওখানে পৌঁছলেন আমেরিকা, তখন শুনলেন না পার্লামেন্ট অফ রিলিজন যেখানে তাকে বক্তৃতা দিতে হবে সেটা প্রায় 1.5 মাস পিছিয়ে গেছে। তার কাছে অল্প টাকা ছিল, সেটা কয়েকদিনের মধ্যে শেষ হলো। সেটা কোথায় যাবেন, কি করবেন? কিন্তু যখন ভ্যানকুভার থেকে, কানাডা থেকে তিনি আমেরিকা যাচ্ছেন শিকাগোতে, তার একজন ভদ্রমহিলার সঙ্গে ট্রেনে পরিচয় হয়েছিল, কেট সেনবর্ন। সে মহিলা স্বামীজিকে বলেছেন, স্বামীজি আপনি শিকাগোতে যাচ্ছেন, ওটা খুব কস্টলি সিটি, ওখানে অনেক খরচা হয়, সাধারণ মানুষের ওখানে বাঁচা খুব কঠিন। যদি আপনার কোনো কিছু অসুবিধা থাকে, এ বললো আমার ঠিকানা, আপনি কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন ওখানে, আমি থাকি, বস্টনে থাকি। স্বামীজি কয়েকদিনের মধ্যে দেখলেন সর্বনাশ, এটা দেখুন পার্লামেন্ট অফ রিলিজন ওটা পিছিয়ে গেছে, তো আমার যা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। তখন তার মনে পড়লো না, সে ভদ্র মহিলা আমার পরিচয় হচ্ছিল, দেখি তিনি বস্টনে গেলেন। তখন ওখান থেকে একটা টেলিগ্রাম পাঠালেন, আচ্ছা আপনার মনে আছে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল একটা ট্রেনে, আপনি বলছেন যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনি আমার কাছে চলে আসবেন, আমি এসে বস্টনে এসে আমি কি আপনার বাড়িতে আসতে পারি? বলে হ্যাঁ আসুন আসুন। তারপরে স্বামীজি যখন শিকাগোতে ছিলেন তখন আরেকটা তিনি আবিষ্কার করলেন, যেটা পার্লামেন্ট অফ রিলিজন, যেটা ওখানে রেজিস্ট্রেশন হবে সেটা অনেকদিন আগে সেটা শেষ হয়ে গেছে, আর এখন কারো নতুন রেজিস্ট্রেশন হবে না। তবে আরেকটা কন্ডিশন ছিল, তার কিছু থাকবে, ক্রেডেনশিয়ালস থাকবে, কোন অর্গানাইজেশন তাকে স্পন্সর করছে। কিন্তু স্বামীজি তো কিছুই ছিল, তিনি খালি হাতে গেছেন। তখন কি করলেন, সে যখন ওখানে গেলেন বস্টনে, তখন ওখানে প্রফেসর জন রাইটের সঙ্গে তার আলাপ হলো। তখন স্বামীজির সঙ্গে যখন কথা বলছেন, স্বামীজি বলছেন আমি আমার খুব চিন্তায়, যে উদ্দেশ্যে আমি আমেরিকা এসেছি, জানি ওটা হবে কিনা। তো বলছে কি, তো এরকম আমার কোনো ক্রেডেনশিয়াল নেই, আমার কোনো কিছু জানি, আমাকে ঢুকতে দেবে। বলছে সে কি, এটা সূর্যে এটা যে উঠছে আকাশে যে আলো দিচ্ছে, তার কেউ বলে তোমার কি অধিকার?
বলছে আমি এখনই চিঠি দিয়েছি। তখন তিনি একটা চিঠি লিখছেন, যিনি ওখানকার প্রেসিডেন্ট ছিলেন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে, মিস্টার ব্যারোস, বলছে হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নার দ্যান অল দি প্রফেসর্স পুট টুগেদার। মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি গ্রিক প্রফেসর ছিলেন। হার্ভার্ড ইউনিভার্সিটি যত শত বড় পণ্ডিত আছে তাদের যা বুদ্ধি তার থেকে বেশি আছে স্বামী বিবেকানন্দের। সেই চিঠি লিখে তাকে তিনি ওখানে ওটা বক্তৃতা করতে পারেন। এই দেখুন পুরো কিভাবে আমরা দেখছি একটা স্বপ্নে, একটা ড্রামা, একটা যাত্রা মতন সেটা করা হচ্ছে। সেরকম পরবর্তীকালে আমরা দেখি কত বড় বড় লোক এসে, রোমারোলা মতন, ম্যাক্স মিলার মতন, তারা স্বামী বিবেকানন্দকে কিভাবে তারা করেছে। যখন স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা ছিলেন, তখন ম্যাক্স মিলার তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন প্রফেসর। তখন ব্রহ্মবাদীর থেকে কিছু ঠাকুরের উপরে কিছু বই, কিছু আর্টিকেল বেরোতো, সেটা তিনি পড়ে খুব খুব ইন্সপায়ার্ড ফিল করেছিলেন, তার খুব ভালো লেগেছে। তিনি তার জীবনে 50 বছর সেই বেদান্ত নিয়ে শুধু কাজ করেছিলেন, কিন্তু শুধু শব্দ নিয়ে তিনি করেছিলেন, কাজ করেছিলেন, কিন্তু তার তত্ত্ব নিয়ে তিনি করেন। আর যখন শ্রীরামকৃষ্ণ তিনি ছোট ছোট আর্টিকেল পড়লেন, প্রসঙ্গ পড়লেন, তিনি বললেন আমি তো শুধু শব্দ নিয়ে খেলা করেছি, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বেদান্ত যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেদান্ত সেরকম তার জীবনে তিনি নিয়েছেন। সেরকম তিনি একটা আর্টিকেল লিখলেন ওখানকার একটা ম্যাগাজিনে ঠাকুরের উপরে, স্বামী বিবেকানন্দ সেটা যখন পড়লেন তিনি খুব খুশি হলেন। বললেন আচ্ছা অবাক, যে পণ্ডিত, এত বিশাল পণ্ডিত ডক্টর ম্যাক্স মিলার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর, তো তিনি ঠাকুরের উপর একটা আর্টিকেল লিখেছেন। তার জন্য লন্ডনে অনেকে এখন ঠাকুরের সম্বন্ধে তারা জানতে পারে। তিনি এত খুশি হলেন, তিনি নিজে স্বামী অভেদানন্দকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি গিয়ে ম্যাক্স মিলারের সঙ্গে দেখা করলেন, 3 বার করলেন। তখন তাকে বলছেন প্রফেসর আপনি ঠাকুরের উপরে এটা লিখেছেন একটা আর্টিকেল, আপনি একটু বই লিখুন আর তার বাণী লিখুন। বলছেন কিন্তু আমি তো জানি না, বাণী আমার কাছে কিছু নেই। বলছে ঠিক আছে, আমি কলকাতায় গিয়ে ওটা পাঠাচ্ছি, আপনি আরো বড় বই বার করেন। তারপর তিনি একটা বই বার করেন 1898 রামকৃষ্ণ হিজ লাইফ এন্ড সেইংস তিনি বার করলেন। মানে সঙ্গে সঙ্গে আমরা দেখছি পুরো ইউরোপ, লন্ডন চারিদিকে মানুষ শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে জানতে লাগলো। আর স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকায় তিনি ওটা নিজে ওটা রিভিউ করেছিলেন, এতটা তিনি খুশি হয়েছেন। সেরকম একজন ছিলেন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দ 1899 উদ্বোধন পত্রিকা আরম্ভ করলেন, বাংলায় প্রথম পত্রিকা ঠাকুরমা স্বামীজির উপরে। আর স্বামী ত্রিগুণাতীতানন্দ যে এডিটর ছিলেন, তিনি দিন রাত ওটা খাটতেন, কিন্তু নিজস্ব প্রেস ছিল না, তাকে বাইরে যেতে হতো, অনেক সময় নষ্ট হতো। তারপরে একদিন তারা চিন্তা করছে কি করে এটা মানে আরো ভালো করা যায়। তখনই মিস ম্যাকলাউড এলো, তিনি স্বামীজিকে খুব মানতেন। আর স্বামীজিকে বলছে স্বামীজি আমার কাছে বেশি বড় লোক নেই, আমার কাছে $800 আছে, যে আমি আপনাকে দিই। স্বামী অবাক হয়ে গেল, সত্যি তুমি কি আমাকে এত টাকা দিয়ে দেবে? বলছে হ্যাঁ আপনার জন্যই তো নিয়েছি। তিনি সঙ্গে সঙ্গে ত্রিগুণাতীতানন্দজিকে ডেকে, দেখো মিস ম্যাকলাউড আমাদেরকে $800 দিয়েছে, তুমি বলছো একটা প্রেস কিনবে, যাও এখন কিনো। এই দেখুন কি করে ঠাকুরের কাজের জন্য কিভাবে কত লোক নানা জায়গা থেকে তারা আসে। সেরকম ভারতবর্ষে আমরা দেখছি যে প্রফেসর বিনয় কুমার সরকার, তারপরে ছিলেন প্রফেসর রমেশ চন্দ্র মজুমদার, সুনীতি কুমার চ্যাটার্জি, শঙ্কর প্রসাদ বসু, আমেরিকাতে ছিলেন সিস্টার গার্গী। তারা কত সময় সে দিন রাত ঠাকুর মা স্বামীজিকে নিয়ে তারা গবেষণা করে, কত তারা বই বার করত, আর চারিদিকে ঠাকুরের সম্বন্ধে তারা প্রচার করেছে। সেই জন্য চিরন্তন শ্রী রামকৃষ্ণ এটা চিরকালীন যদি থাকবে, নিজে থেকে মানুষ অনুপ্রাণিত হয়ে তারা ঠিক দেখা যাচ্ছে তার কাজে তারা সামনে আসে।
যেমন ম্যাক্স মিলার পরে আমরা দেখছি রোমান রোলা, তিনি ফ্রেঞ্চ নোবেল লরেট ছিলেন। 1913 সালে 1915 সালে তিনি একটা নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের জন্য। ধর্মপাল মুখার্জি একটা ছোট্ট বই স্বামী ঠাকুরের উপরে লিখেছিলেন, নৈশব্দের রূপ, ইংরেজিতে লিখেছেন দ্য ফেস অফ সাইলেন্স। আমেরিকাতে বসে উনি লিখেছিলেন। কি করে সে বইটা রোমানোলা ফ্রান্সে থাকতেন, তার হাতে এসে তিনি খুব খুশি হলেন, আচ্ছা এরকম একটা মানুষ আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার খুব আরো আগ্রহ হলেন, আরো কি করে কি জানতে পারি। তবে মিস ম্যাকলাউড তিনি বলে ঠিক আছে আমি ভারতবর্ষে যাচ্ছি, ঠাকুর আর স্বামীজি উপরে যত সব বই বেরিয়েছে আমি আপনার কাছে পাঠাচ্ছি, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তবে যখন তিনি ইংরেজি জানতেন না, তার বোন ইংরেজি জানতো, সে বোন তাকে সে পড়ে শোনালো। তবে তিনি দুটো বই বার করলেন, 1927 আর 1929 একটা বই করলেন লাইফ অফ শ্রী রামকৃষ্ণ, আর একটা বই করলেন লাইফ অফ স্বামী বিবেকানন্দ। যেহেতু তিনি নোবেল প্রাইজ উইনার ছিলেন, সঙ্গে সঙ্গে তারপরে রাশিয়ান ভাষায়, জার্মান ভাষায়, তারপরে জাপানিজ ভাষায়, অনেক ভাষায় সে বইটা অনুবাদ হলো। আর ইংরেজিতে অদ্বৈত আশ্রম কলকাতা থেকে বার করা হলো। এভাবে দেখুন দেশ বিদেশে কি করে ঠাকুরের প্রচার হলো আর স্বামীজি প্রচার হলো। পরবর্তীকালে আমরা দেখছি ক্রিস্টোফার ঈশ্বর, তিনিও স্বামী প্রভাবান্বিত, তিনি হলিউডে থাকতেন, তার সংস্পর্শে এসে তিনিও খুব অনুপ্রাণিত হলেন। তিনি একটা বই লিখলেন ঠাকুরের উপরে, শ্রী রামকৃষ্ণ এন্ড হিজ ডিসাইপলস। সে বইটা মানে সাইমultaneously কলকাতা থেকে অদ্বৈত আশ্রম ছাপলো, লন্ডন থেকে আরেকজন পাবলিশার ছাপলো, তারপরে ওখানে আমেরিকা থেকে আরেকজন পাবলিশার ছাপলো। সে বই অনেক আমেরিকান সেটা বই পড়ে না আমাদের সাধু হয়েছে, এখন তারা আছে। মানে এই দেখুন ঠাকুর কি করে নিজের লোকটা ধরে নিয়ে আসে আর নিজে কাজ করে নি। আমরা ভাবি না আমি ঠাকুরের কাজ করছি, না, ঠাকুর নিজে তিনি লোক নিয়ে আসে, তিনি কাজটা করে নিয়েছেন। সেরকম আজকে যে নববর্ষ দিনে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আর কি করে আমরা তার কাজে এটা হাত দিই, কেন এটা যেমন স্বামী দুর্গানাথানজি বলেন শিব জ্ঞানী জীব সেবা, সেরকম প্রত্যেকটি কাজটা সে শিব জ্ঞানী জীব সেবা মতো করে আমরা নিজের জীবনে কি করে ঠাকুর মা স্বামীজি নিয়ে আসি। যে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।